দেশের অবস্থা, অর্থনৈতিক অবস্থা, আইন শাসন বা বিচার বিভাগ, বিচারের অবস্থা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, এমন কোনো বিষয় নাই যে বিষয়টি এই মুহূর্ত পর্যন্ত আলোচিত হয় নাই। এবং জিয়াউর রহমান, জিয়াউর রহমান কে, কি ছিলেন, কি করছেন, কি করতে চেয়েছেন, এগুলি আমরা সবাই জানি বলেই কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু আমাদের চলার পথের যে মূল আদর্শিক ব্যক্তি সেটা ছিলেন জিয়াউর রহমান। এবং আন্দোলন সংগ্রাম এই বিষয়টা যদি বলি, তার প্রেরণা কে? আমাদের নেত্রী খালেদা জিয়া। আর আজকে তরুণ সমাজকে আন্দোলিত করা, একসঙ্গে করা, লড়াইয়ের ময়দানে জীবন যুদ্ধে সম্পৃক্ত হওয়ার উৎসাহটা সৃষ্টি করছেন আজকের বর্তমানে যিনি নেতৃত্ব দিচ্ছেন, তিনি জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এগুলি ধারাবাহিকভাবে কিন্তু এক একভাবে এই দায়িত্বগুলিতে আসছে। আমি কিশোরকাল থেকে রাজনীতি করি, যখন বুঝি না তো ধর্মঘট কি তা বুঝতাম না, কারণ গ্রাম দেশে থাকতাম, তো শহরে করে আসতাম না। একবার শান্তি লাইব্রেরি বোধহয় আপনারা সবাই চেনেন, বাংলা বাজারে শান্তিবাবু, তার দোকানে অনেক পুরানা বই পাওয়া যায়। তো ওখানে বই কিনতেছি, কলেজের ছাত্ররা লিফলেট বিলি করতেছে শিক্ষা আন্দোলন দিল, পড়লাম, পড়ার পরে জিজ্ঞেস করলাম, ভাই যে ধর্মঘট বলছে, ধর্মঘট কি? কয় বন্ধ থাকবো স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠা। তবে যার কয়েকটা দেন, ওটা বোধহয় আমার হাতে করে আর কি 20-25টা লিফলেট দিল, কথাবার্তা স্কুল বন্ধ করে দিলাম। লিফলেট পুরোপুরি নাই, কতদিন বন্ধ তাও খেয়াল নাই। পুরো 7 দিন খাবার শেষ হয়ে গেল, স্কুল বন্ধ। কিন্তু ধর্মঘটটা ছিল 2 দিনে, 62 সালে। এখান থেকে আমার রাজনৈতিক জীবনের একটা আগ্রহ বলে বা রাজনীতি করার ইচ্ছা পোষণ আসছে। তা আমার কিশোরকালে আমি যাদের বই পড়েছি, আমাদের নেতাজি সুভাষচন্দ্রের ছবিটা দেখে আমি খুব আপ্লুত বোধ করি। তারপরে তার সম্পর্কে আমার জানার একটা আগ্রহ হয়, এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্রের যে ভূমিকা, সেটা আমার খুব পছন্দসই। অর্থাৎ অর্জন, নট ভিক্ষা। আমরা ব্রিটিশদের তাড়াবো, আমরা ব্রিটিশদের কাছে স্বাধীনতা চাইব না। ভারত কিন্তু ভিক্ষা করে স্বাধীনতা পেয়েছে, আমরা কিন্তু যুদ্ধ করে দেশ স্বাধীনতা পেয়েছি। যেটা নেতাজি সুভাষচন্দ্র চাইছিল, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি কেন হিটলারের পক্ষ নিয়েছিলেন, তিনি মিত্র শক্তির মূল ছিল কে? চার্চিল, ব্রিটেন, ইউরোপ। এদেরকে পরাজিত করতে পারলে ভারত থেকে ব্রিটিশদের ফুদিয়ে তুলে দেওয়া যাবে। ব্রিটিশদের কাছে স্বাধীনতা চাইতে হবে না। অর্থাৎ পিওর ন্যাশনালিস্ট পলিটিশিয়ান বলতে যা বোঝায় তৎকালীন ব্রিটিশ বিরোধী আন্দোলনে, সেটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে তাকে, নেতাজি সুভাষ বোসকে। এবং স্বাধীনতার যুদ্ধ জিয়াউর রহমানের ডাকে গেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তার ডাকে যাওয়ার কথা ছিল না, ডাক্তার নেড়ে দেওয়ার কথা ছিল। তিনি দিতে বিলম্বই করলেন কেন, দিলেনই বা না কেন, সেটা অন্য সাবজেক্টের বিষয়ে আমি কোনো বিতর্ক বাড়াতে চাই না। তো জিয়াউর রহমানের স্বাধীনতার ডাকটা কারো মুখে শুনে নেই, নিজের কানে শুনছি। কানে শুনি ঢাকা থেকে 28 তারিখে ঢাকা ত্যাগ করি, তারা কত ঢাকায় ছিলাম। আমি নেতাজি সুভাষ বসু যে জাতীয়তাবাদী বোধ, চেতনা, দেশাত্মবোধ, এটা আমার দৃষ্টিতে আমি জিয়াউর রহমানকে আবিষ্কার করতে পারছি। যে কারণেই জিয়াউর রহমানের এই দল শুরু থেকে এখনো আছে। আমি কিন্তু অনেকের মতো অনেক পদ পদবি আমার জীবনে হোল্ড করি নাই, বুঝছেন তো।
যে আপনারা সাবেক 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 এই 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 আমার কিন্তু অনেক পদ নাই সাবেক, কারণ পদ পদবীর ধার ধারতাম না, কিন্তু পথের ধার ধারতাম। পথে আছে কিনা, সবাই নামাজ পড়তে যাবে, নাগে জানা ছিল তো, আমার জন্য তো সময় রাখা দরকার ছিল। তো যাই হোক, নামাজ পড়ে আসেন, আর দরকার হলে পুরো নামাজের বিরতি দেন, সবাই নামাজ পড়ে নেন। কোনটা করবেন? কারণ অধর্ম করতে চাই না, ধর্ম করতে পারি না পারি। সে কারণেই আমাদের যুবদলের একটা ইতিহাস আছে। এই যুবদলের আগে একটা যুবদল হয়েছিল, সেই যুবদলের নাম হলো জাগো যুবদল। সেই জাগো যুবদলটা কোনটা? যখন কি জাতীয়তাবাদী ফ্রন্ট হলো, শহীদ জিয়া রহমান রাষ্ট্রপতির প্রার্থী হলো কয়েকটি দল নিয়ে, এই ন্যাশনাল আওয়ামী পার্টি, ইউনাইটেড পিপলস পার্টি, মুসলিম লীগ, তফসিলি ফেডারেশন, লেবার পার্টি। এখন জিয়া রহমানের তো একটা দল লাগে, জিয়া রহমানের একটা দল হইল জাস্টিস সাত্তারের নেতৃত্বে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল, কথা যাওয়া দল একসঙ্গে। আমরা সবাই জানতাম এটা জিয়া রহমানের দল। আমাদের কিন্তু হাতে খড়িটা সেখান থেকে। আমরা প্রথম জাগো যুব দল, তারপরে সব পার্টিকে একখানে করে যখন প্রেসিডেন্ট জিয়া রহমান করলেন, দল করলেন বিএনপি, এমনই সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করলেন। রাষ্ট্রপতি নির্বাচনের পরে সামনে সংসদ নির্বাচন 79 সালে 1 সেপ্টেম্বর এটা ঘোষণা হলো। তখন আবার আরেকটা যুবদল, এই যুবদলটা হয়ে গেল আবার একটা ককটেল, ওই যে সব জায়গার প্রতিনিধি আছে। তখন আমরা খুব কর্মতৎপর ছিলাম, আপনারা আমাদের হিংসা করেন না, কারণ আমরা কয়েকজন মানে ছাত্রলীগ বৈজ্ঞানিক সমাজতন্ত্রে ঠিক সরাসরি তখন আমরা জাসদ করি না, তারা কয়েকজনই এখানে আসলাম। তা আমরা খুব ইউনাইটেডলি বেশি কর্মতৎপর থাকলাম, যেহেতু সাংগঠনিক অভিজ্ঞতাটা পূর্বে আমাদের ছিল। অনেকে ঈর্ষার কারণ হইল, কারণ হলো শেষ পর্যন্ত আমরা জয়ী হলাম। অর্থাৎ কেউ কেউ চেয়েছিল এটা কত 1979 সালে 6 ডিসেম্বর আমাদের যুবদলের পূর্ণাঙ্গ কাউন্সিলের মাধ্যমে, কাউন্সিল শব্দটা মনে পড়লে আজকাল এটা দেখা, এই যে জাতীয় সঙ্গীত, এই যে দলীয় সঙ্গীত, এই যে পতাকা উত্তোলন, পারলে আবার সভা শেষে এটা সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলি তখন ছিল কাউন্সিলের মূল ইগুলি, মানে অলংকারগুলি। এখন আমরা কিন্তু সবাই দল করতেছি, কমিটি করতেছি, সবাই বলতেছি, সবাই কিন্তু আমরা অলংকার দিই, অর্থাৎ এই বিষয়গুলি আমাদের মধ্যে নাই। সংস্কৃতি কিন্তু একটা মারাত্মক শক্তি, যে শক্তিটাই কিন্তু আপনাকে ইউনাইটেড রাখবে। এবং জাতিতে জাতিতে যদি আপনি আলাদা করতে চান, তাহলে কিন্তু আপনাকে সংস্কৃতির মাধ্যমে কিন্তু আলাদা করতে হবে। শুধু ভাষা দিয়ে আলাদা হবে না, ধর্ম দিয়েও আলাদা হবে না, আর শুধু সীমানা দিয়েও হবে না। তো সেক্ষেত্রেই যে রাজনীতির যে একটা সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিগুলি কিন্তু আমরা মোটামুটি জলাঞ্জলি দিয়েছি বলেই আজকে রাজনীতিটা অন্যদিকে চলে গেছে। অর্থাৎ এই রাজনীতিটার মধ্যে বহুবাদিতাটা ঢুকে গেছে। রাজনীতি জনসেবা নয়, রাজনীতি মানে হলো আত্মসেবা, দেশাত্মবোধ নয়, অর্থাৎ নিজের জীবনের বোধ যে আমি কত বড় হব, এবং এভরিবডি রান আপনার মানি। তো মানি কিভাবে আসবে সেটা বড় কথা না, আমাকে টাকার মালিক হতে হবে। সেখানে কে গেল কে মরলো আমার দেখার দরকার নাই। এখন টোটাল পলিটিক্সটা হয়েছে একটা ট্রেডিং এর মতো, একটা ট্রেডিং কোম্পানি, যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন বাংলাদেশের অর্থনীতি লুট করেছিল তৎকালীন ভারত, এই একে বাংলা, বিহার, উড়িষ্যা, তারপরে আস্তে আস্তে তারা ভারতের সম্প্রসারণ করলো ব্রিটিশ শাসন। তারা কেন আসছিল? তারা ব্যবসা করতে আসছিল। তা আজকে আওয়ামী লীগ ক্ষমতা আসছে কেন? তারা দে আর ডুইং বিজনেস নট পলিটিক্স।
সেই কারণেই তারা আজকে লুট করতেছে। আর এই লুটের টাকা ব্রিটিশের দেশে নিচ্ছে, এই ভারতে রেখে দেয় নাই। আর আমাদের বাংলাদেশের আজকে এই লুটেরা গোষ্ঠী, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে লুট করছে আর পাচার করছে, এখানে বিনিয়োগ করছে না। আলাদা একটা কথা বলছিল কি একবার, যে আমাদের হলো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ যে হলো হ্যাক হলো, সেটা 39 দিন পরে খবর। আর ওটা তো পত্রিকা খবর 39 দিন পরে, প্রথম দিন থেকে প্রধানমন্ত্রী জানে হ্যাক হচ্ছে। এই জন্য 39 দিন পরে বাংলাদেশকে জানতে হচ্ছে অন্য দেশের মাধ্যমে। এই যে এইবারও যে একটা হ্যাক হচ্ছে, যদি হয়ে থাকে সত্য কথা, ভারত থেকে বলা হচ্ছে, তো হ্যাক একটা হয়েছে, এটা বোঝা যায়, তার চেহারাটারে বোঝা যায় আর কি। তাহলে এই যে লুটটা জানে বলেই তো বাংলাদেশের পত্রপত্রিকা আসছে না। এজন্যই তারা বলছে সাংবাদিকদের ওখানে যেতে দিচ্ছে না, হয়তো ওটা নিষিদ্ধ পড়লে মনেও করতে পারে, এই জন্য হয়তো দিতেছে না সাংবাদিকদেরকে। আর নিষিদ্ধ পড়লে কিনা এখানে সাংবাদিকদের ঢোকার অধিকার আছে কিনা, এটা ডিসাইড করতে হবে সাংবাদিকদেরকে। এবং তারা যদি ডিসাইড করতে পারে এবং ডিটারমিনেশন তাদের যদি ঠিক থাকে, হ্যাঁ, তাহলে আমরা তাদের পক্ষে অবশ্যই নামতে পারি রাজপথে। কারণ সাংবাদিক কোন দলের জন্য না, একটা স্বৈরতন্ত্রকে অথবা সরকারের অনিয়মকে যদি দুর্বল হয় বিরোধী দল, তখন একমাত্র মোকাবেলা করতে পারে সেটা হলো সংবাদপত্র। কিন্তু আমরা কি দেখি ভাই, পত্রিকার পাতা তুলবে সবাই চাকরির ভয়ে অস্থির। এই যে সাগর রুনের কি 108 বার, 109 বার, এটা 1000 বার হবে কেন? তদন্ত কি করব? জানে তো কেউ হত্যা করছে, তাকে যদি বাঁচাইতে হয় তদন্ত তো, রিপোর্ট তো প্রকাশ হবে না কোনো কাজে। ইটস এ ইজি ম্যাটার। এটা বোঝার জন্য কিন্তু অনেক বেশি পণ্ডিত হওয়ার দরকার নাই। জিয়া রহমানের যে একটা দূরদর্শিতার কথা বলি, রাজনীতির কথা তো আপনারা সবাই জানেন, দূরদর্শিতাটা কি আপনি জানেন যে উনি প্রথম ইরাকের যুদ্ধ বিরতির জন্য মধ্যস্থতাকারী হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এই দায়িত্বটা নেওয়ার পরে উনি কিন্তু বেশি দিন বেঁচে থাকেন নাই। অর্থাৎ জিয়া রহমানের নেতৃত্বটা এই 56,000 বর্গ মাইলের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই। তার নেতৃত্বটা আকৃষ্ট করছিল সীমান্ত ডিঙ্গিয়া বিভিন্ন দেশে, বিভিন্ন সব জায়গার মধ্যেই তার একটা ছিল। আপনি যদি তুরস্কে যান, দেখবেন যেখানে রাস্তাপতি গাছ আছে জিয়ারটি। আপনি যদি আরাফাতের ময়দানে যান বা মক্কার চারিদিকে নিম গাছ জিয়ারটি নামটা হয়েছে, তাই না? অর্থাৎ ওনার যে শিকড় কত জায়গায় কিভাবে গাড়া আছে, এই শিকড় তো ইচ্ছা করলে উঠে ভালো যায় না, কঠিন ব্যাপার। ও জিয়ারনে মেরে ফেলছে কিন্তু শিকড়টা যায় নাই। তার চেতনাবোধটা কিন্তু মানুষের মধ্যে জাগ্রত হয়েছে। আচ্ছা, খালেদা যে বন্দী অসুস্থ, এটা সত্য, কিন্তু আমাদের চেতনাটা তো অসুস্থ হয় নাই। খালেদা জিয়ার প্রতি যে আমাদের অগাধ সে বিশ্বাস, আস্থা, এবং তিনি যে এখনো আমাদের আন্দোলনের জন্য একটা কি উৎসাহ, উদ্দীপনা জায়গা, অনুপ্রেরণার জায়গা, এটা যায় না। ব্যক্তি যায়, চেতনার মৃত্যু হয় না, মানুষের মৃত্যু হতে পারে। সুতরাং এই চেতনাবোধটা শানিত বলেই আজকে 15 বছর 16 বছর লড়াই করার পরও অনেকে বলে বিষণ্ণ না, কেউ বলে কি বলেন হতাশা, আমি বলতে পারি ক্লান্ত। আমার এই 76 বছর বয়সে যদি 30 দিনের মধ্যে আমার 20 দিন আদালতে 9 তালা পর্যন্ত ওঠানামা করতে হয়, একদিন 3টা 4টায়, আমি ক্লান্ত হতে পারি না? কর্মীরা ক্লান্ত, একদিকে জেলে, আরেকদিকে জেল থেকে বেরো হন, তারপরে তাদের উপর অত্যাচার, নির্যাতন, তার চিকিৎসা, অর্থাভাব, সংসারে তার কাছে যা আশা করে পরিবার, সে সেটা করতে পারে না। এই ধরনের একটা লজ্জাবোধ তার মধ্যে কাজ করে। তারা হতাশ নয়, আমি মনে করি তারা হতাশ নয়, হয়তো ক্লান্ত। তা আজকে তো বেশ নাম করছে, তাই না? কি অরবিন্দ কেজরিওয়াল কি করছে, এই কথাটাই আমি আসতে চাইছি যে জিয়াউর রহমানের যে ফোরসাইটনেস ছিল, যে আমাদের এই যে 7 কান্ট্রির 7টা দেশ,
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান এবং নেপালকে নিয়ে সাউথ ইস্ট এশিয়ার যে সার্ক কনসেপ্টটা তিনি আনছিলেন, কেন? কালেকটিভ লিডারশিপ তৈরি করার জন্য। এবং প্রথম বাধাগ্রস্ত হয়েছে, কিন্তু পরবর্তী পর্যায়ে সার্কটা কিন্তু কয়েক বছর চলল। একমাত্র ভারতের কারণে কিন্তু সার্ক আজকে নামের ইচ্ছা ভুলে গেছে। এই সোনারগাঁর মাঝখানে চত্বর দেখেন না, একটা সার্কেরই সিম্বল, ওয়ারাটা হচ্ছে সার্কের সিম্বল। কেন? সার্ক মানেই হলো কালেকটিভ লিডারশিপ। কালেকটিভ লিডারশিপ মানে হলো একক নেতৃত্ব নয়। ভারত কালেকটিভ লিডারশিপে বিশ্বাস করে না। ভারত এখানে এককভাবে নেতৃত্ব করতে চায়। এই জন্য মালদ্বীপ গেছে, শ্রীলঙ্কাও গেছে, ভুটান যায়, নেপালও নাই, পাকিস্তান তো আগাগোড়াই নাই। এখন আছে বাংলাদেশ নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী ওই যে কেজরিওয়াল যে বলছে যে মোদির প্রোডাক্ট কে হাসিনা। এবং আপনার 527টি আইটেমের নাম শুনছেন ভারতের পণ্য, যার মধ্যে বিষক্রিয়া আছে। এটা সিঙ্গাপুর এবং হংকং দেশ থেকে ছাপানো হয়েছে। এর থেকে আরেকটা যোগ করেন, 28টি। এই যে সরকারি আওয়ামী, it's a dangerous poison, can destroy everything, life and country, or একটা নেশনকে তারা ডিস্ট্রয় করতে পারে। তাহলে ভারতীয় 528টি পণ্য আমাদের জন্য ডেঞ্জারাস। ভারতীয় পণ্য বর্জন করতে বলছি না। যারা স্বাস্থ্য সচেতন, যারা বেঁচে থাকতে চান সুস্থভাবে, তাদেরকেও তো নিশ্চয়ই বিষাক্ত পণ্য খাওয়া চলবে না। সো দ্যাট আমি সবাইকে অনুরোধ করবো, এই যে বিশেষ করে সাংবাদিক যারা অনলাইন বিষয়ে সবাই ঘাটাঘাটি করেন, এই সিঙ্গাপুর এবং হংকং এ যে তারা নিউজটি করছে সেটার তালিকাটা আনার চেষ্টা করেন এবং জনগণের সামনে প্রকাশ করেন। জনগণকে বাঁচতে দিন, তাদের তো বাঁচতে হবে, তাদেরকে একটু বাঁচতে দেন। সেই জন্যই আজকে যথার্থবোধ এমনি আসে না। আগের আগের হাল যেদিকে, পিছনের হাল তো ওদিকেই যায়। জিয়াউর রহমান সৎ ছিল বলেই তো, জিয়াউর রহমানের কমিটমেন্ট ছিল বলেই তো, জিয়াউর রহমানের দেশাত্মবোধ ছিল বলেই তো আজকে এই দেশবাসী তাকে অনুসরণ করে। তার চেতনাকেই আমরা হয়তো লালন করি বলেই জনগণ আমাদের কথা কিছু শোনে, তা নাহলে আমাদেরকে 2 টাকারও দাম দিত না, পরিষ্কার। তো সেই জন্য আজকে দেশের স্বার্থে কিন্তু আমাদেরকে লড়াই করতে হবে। যেই স্বার্থ নিয়ে যুদ্ধ হয়েছিল 71 সালে, কিসের জন্য? একটা গণতান্ত্রিক রাষ্ট্র দেখার জন্য, আর তো কিছু না। সেই গণতান্ত্রিক রাষ্ট্রটা যে আমরা এখনো হাতের মুঠে পাই নাই, এই পাওয়ার চেষ্টাটাই তো আমাদের সংগ্রামটা, তাই না? ওবায়দুল কাদের কি বলে কি খায়, আর ওই বিশেষ প্রাণী কি বলে কি খায়, এটা আছে না? ওর সাথে সামঞ্জস্যপূর্ণ, ওর সাথে সামঞ্জস্যপূর্ণ। কারণ সে বলে মুক্তিযুদ্ধের সময় কে কোথায় ছিলেন, আর বাচ্চা দল তোমার বাপ চাচারা মুক্তিযুদ্ধের সময় কি করছে এটা একটু জাতির সঙ্গে কও না, যদি সৎ সাহস থাকে। রাজা কান্না কি ছিল বলুক না গো, আমাকে মুগ্ধ কেন বলতে হবে? বলুক না, সৎ সাহস থাকলে। নাই। এবং আজকে সেলিম মাইন করবো বাড়ি তো গোপালগঞ্জ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় দ্বিতীয় হায়েস্ট রাজাকারের জায়গা হইল গোপালগঞ্জ। এটা আমার কথা না, আমার কথা না, কিন্তু এটা ইতিহাসের জরিপ। আজকে গোপালগঞ্জে হারিকেন দেওয়া রাজাকার খুঁজে পাওয়া যায় না। সব মুক্তিযোদ্ধা মুজিববাদের ট্যাবলেট খাই দিল, কালাকোট একটা গায়ে দিল। এবং এই যে আমাকে প্রধানমন্ত্রী সম্পর্কে দাদা, ওনার আব্বার চাচা বংশ শেখ, উপাধি পাইছিলেন খান, মোশাররফ হোসেন খান। ওই সেনাবাহিনীর চিফ ছিল তার শ্বশুর শেখ কবিরের বাবা। উনি কিন্তু
আইয়ুব খানের থেকে একটা উপাধি খেতাব হয়েছে, সেখান থেকে তিনি খান হয়েছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই করছে। তারা 70 সালে সাসারে বাতি জানাজি করলো নির্বাচন করতে, তাদের সে পরিষদের সদস্য হইল, ঠিক আছে। এবং তিনি সর্বপ্রথম ঠেটা মালিকার বান্নার সরকারের মন্ত্রিসভায় বঙ্গভবনে সাক্ষাৎ করছেন। 43 জন পার্লামেন্ট মেম্বার 70-এর আওয়ামী লীগের, যারা পাকিস্তানের পক্ষে বিবৃতি প্রদান করেছিলেন আগস্ট মাসের শেষের দিকে। এবং এই গত পার্লামেন্টও ওই রকম স্বাক্ষরকারী পাকিস্তানের পক্ষে একজন ফুলপুরের এমপি, গত পার্লামেন্ট। সুতরাং আওয়ামী লীগ করলে সব কি, সব মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা না এই কথা বলবো না, তো যা আছে বেশিরভাগ হলো প্রবাসী মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা না, প্রবাসী মুক্তিযোদ্ধা। তো সুতরাং আজকে এই সরকারের মতো বড় বড় গোপালগঞ্জের বড় বড় অফিসার আছে, ওই বায়োডাটা বাই করেন বাপ দাদা রাজাকারী গেছিল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল, আমি নাম বলতে চাই না, নাম বললে আবার তারা লজ্জা পাবে না, তাই না? তো সেই কারণে বললাম যে আজকে মুক্তিযুদ্ধের চেতনাটা একটা ফেরিওয়ালার মতো তার বিক্রি করে খাচ্ছে। আমি একটা গল্প বলে শেষ করে দেব। রাজনীতির কথা তো সবাই বলে ফেলছে, আবার নতুন করে বলার কিছু নাই। তো এই যে ইয়েতে 16ই ডিসেম্বর যেদিনকে জেনারেল অরোরার কাছে নিয়ে যে আত্মসমর্পণ করে, তখন বাংলাদেশের কিন্তু কেউ ছিল না। ছিল জেনারেল তাজউদ্দিন সাহেব, not was there, but what is the একজন, সেই লোকটার বাড়ি গোপালগঞ্জ। তিনি রাও ফরমান ক্যামেরাম্যান ছিলেন। আর যখন সব খবর বঙ্গবন্ধু বেঁধে দেন, তখন ওরা টার্গেট করলো কি রেড ক্রিসেন্ট তখন হোটেল ইন্ডিয়ার কন্টিনেন্টাল আওতায় নিচ্ছে, সেখানে পালাইলেন। পালানোর পরে ওই জায়গায় অরোরার পিছনে বা ওই জায়গার মধ্যে এখন দাঁড়ানো, তো নিয়াজি তার দিকে তাকে বলছে ইউ ব্লাডি বাস্টার। তখন অরোরার মধ্যে কর্মেট ছিল ব্রিটিশ আর্মির, তোরা বলে আরে দোস্ত চুপ রাও, এ তো ইয়ার কাবাদ, মানে যুদ্ধের তো এটা কৌশল। মানে সে ছিল কি ভারতের চর, সেই সময় তার কাজটা পজিটিভ। আমি এই জন্যই বলতে চাই, সব দলের মধ্যেই বিভিন্ন জায়গার চর থাকে। আমরাও যে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের দলের সব যে একেবারে ইমানদার আমি বিশ্বাস করি না, তো কারণ নাম বলতেও চাই না। কারণ আমাদের দলের মধ্যে ওই ভারতের এইসব কথাবার্তা বললে, সামনাসামনি না বললে আগে চলে আমাদের সঙ্গে নানা কথা বলে তারা বলে, সামনে বললে তো উত্তর দেওয়া যায়, পিছনে বলতে দেওয়া যায় না নাকি। এবং আমি তাদের চিনি, এইটাই হলো মূল কথা, এইটা হলো মূল কথা। এটা আর যাই হোক, যারা নাকি দলের নির্দেশনায় থাকে, যারা নাকি নীতি নির্ধারক পর্যায়ে থাকে, যারা আন্দোলন পরিচালনা করে, তাদের মধ্যে যদি এরকম ভেজাল মাল থাকে, তাহলে আমাদের দুঃখ আছে কিনা আমি জানি না, তবে পথটা আরো লম্বা হবে। মানে যত দ্রুত সম্ভব যে সময়ের মধ্যে আমরা লক্ষ্যে বুঝতে পারবো, তার থেকে একটু দ্রুত হবে। তো এটা থাকে, যুগে যুগে থাকে, এটা 111 তো তার প্রমাণ। আর 111 যারা নাকি এই ষড়যন্ত্রের বিপক্ষে দাঁড়িয়েছে খালেদা জিয়ার পাশে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তখন বন্দি দশায় নাই, নির্যাতনের মধ্য দিয়ে তিনি চরম অসুস্থ ছিলেন, তাদের সংখ্যা খুব কম, প্রকাশ্য সংখ্যা কম। তৃণমূল পর্যায়ের লোকরা তাদের ইমান নিয়ে বসেছিল, ঠিকই আছে। এখন সংখ্যায় যখন কম, সংখ্যায় যখন মাইনরিটি, মেজরিটির সাথে তো পারা যায় না।
সেদিন তারা ছবল দিতে যারা চেষ্টা করছে, তারা যদি নেতৃত্বের অগ্রভাগে থাকে, তাহলে যারা আন্দোলন করে তাদের আন্দোলনের উৎসাহটা কতটুকু থাকে। এটা বললে হয়তো আমি দোষী সাব্যস্ত হইতে পারি, বাট এটা আমার মনে হয় সবার মধ্যে একটু কম বেশি ক্রিয়া করে, তাই না? যে সার্কের কথা বলছিলাম, যে সার্কটা যে কেন ধ্বংস হলো, এখন আপনারা বুঝতে পারছেন। আরেকটা জিনিস হলো যে 7টা দেশ নাকি, তো ভারতের সাথে যদি বাংলাদেশের সম্পর্ক থাকে, তাহলে বাংলাদেশে তো পৃথিবীতে আরেকটা শত্রুর দরকার হয় না, এনাফ টু ডিস্ট্রয় দ্য বাংলাদেশ। এবং অর্থনীতির যে অবস্থা দাঁড়াইছে, খুব স্বল্প সময়ের মধ্যে আপনারা টের পাবেন। এন্ড ঘরে ঘরে আস্তে আস্তে টের পাচ্ছেন, কিন্তু ব্যাংকে 2 লাখ টাকা দিতে পারেন না, সেটা কি করবো? কথাটা হলো যে এই যে ইসলামিক ব্যাংক যে অন ইসলামিক কার্যকলাপ চলছে, এটা হাতছাড়া হওয়ার পরে, আর এই টাকা যে ফেরত যে সিঙ্গাপুরের জায়গা, কেউ জানে না যায় কিনা। সালাম একটা সংবিধানের উদ্ধৃতিটা বক্তৃতা দিতে চাইছিল, ওই যে সালাম, সংবিধানে কি লেখা আছে লুটপাট করা? সংবিধানে কি লেখা আছে কি মানুষ ধর্ষণটা সাংবিধানিক ভাবে রাইট আছে, আছে নাকি? আবার তার মধ্যে সেঞ্চুরি পালন সবচেয়ে যোগ্য বিষয়। আবার ওই ইউনিভার্সিটি উনি সাধারণ সম্পাদক ছিলেন এক সময়, কাজী মনির সাহেব, ওই কলেজটার মধ্যে সেঞ্চুরি পালন নাকি সংবিধানে কিনে লেখা আছে? সাংবাদিকদের ধরে গুম করতে গো, পিটাইতে গো, সংবিধানকে লেখা আছে বিরোধীদের লোকটা কথা বলতে পারবে না? সংবিধানে লেখা আছে লুটপাট করে রাষ্ট্রকে ধ্বংস করা? কিসের সংবিধানের দোয়াই দেন? কার সংবিধানের দোয়াই দেন? সংবিধান আমরা বুঝি না, সংবিধান আমরা পড়ি নাই, সংবিধান আমরা পড়ি না। আছে বিচার বিভাগ হস্তক্ষেপ করা? কি তাপস বলছিল না, ওই যে প্রধান বিচারপতিরা কেমনে ঠাঙ্গাইছি, মনে আছে তো? বলছিল হাউ ফানি, যে এসকে সিনারে পিঠে দেশ থেকে বাইর করছে প্রকাশ্য বলে। এটা কি সংবিধানকে কি না? বর্তমান প্রধান বিচারপতি কি উত্তর দিবেন তার উপর যদি এরকম ঘটনা ঘটে? আমরা তো ঘটাইতে পারবো না। আর যেটা করেছিল তো নাটক। আপনাকে তো আগে অনুরোধ করছিলাম, 28 তারিখে আপনার বাড়িতে যারা হামলা করলো, আপনি একটা তদন্ত কমিশন করেন আপনার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য, বিকজ আপনি সেদিন ছিলেন না বাড়িতে। বাড়িটা তখন ভাঙ্গা চূড়া পানিকে রেনোভেশন করতেছে, তখন এখন বঙ্গবন্ধুতে ঝকঝক করে বাড়িটা, তখন কাজ চলতেছে, তখন তিনি ওই বাড়িতে ওঠেন নাই। আর ওই বাড়িতে কোন জঞ্জাল লোক বসা ছিল, তাদেরকে আবিষ্কার করে প্রকাশ নাইবা করেন ফর এর ওন স্যাটিসফ্যাকশন। আমি মনে করি আপনি ইনিশিয়েটিভটা নেবেন, কারণ আমরা চাই না এই জায়গাটায় কেউ হাত দেন। আগে কাজীরা বিচার করতো, আল্লাহ রসুলের পরে কাজীদের অবস্থান ছিল। আমরা মনে করি বাংলাদেশে এইখানে যারা থাকে তারা আমাদের দেশের যে ইমাম পীরদের চেয়েও পবিত্র বলেই আমরা ধারণা করি। সুতরাং পবিত্র স্থানটা যদি অপবিত্র হয়, সেটা জনগণ করে না, সেটা আপনাদের কর্মকাণ্ড, অথবা যদি মনে করেন যে আপনার চাকরিটাই বড়, তাহলে আপনাদের দ্বারাই আদালত অবমানিত হবে। আমরা আদালত অবমানন করার কোনো সাধ্য রাখি না, ক্ষমতাও রাখি না। আমরা অপমান করার কি? যদি আল্লাহ তাআলা অপমানই করুন, তাহলে কেন মিথ্যা মামলার মধ্যে 60-70টা মামলার মধ্যে দাঁড়ায় থাকি মাথা নিচে করে? কি কারণে আমরা লোহার খাঁচার মধ্যে গিয়ে দাঁড়ায় থাকি হাজিরা দিতে গিয়া? আমার ছেলের বয়স হবে না, ম্যাজিস্ট্রেটের সামনে এমনি সেরাতে দেখায়, বোঝা যায় যে কি চাই তিনি, লোহার খাঁচার মধ্যে দাঁড়া করান। আমরা তো কিছু প্রতিবাদ করি না, তো যাই, কারণ আমরা তো জাস্টিসে বিশ্বাস করি। বাট ইনজাস্টিস যখন জাস্টিস হয়ে যায়, তখন তো ক্ষুব্ধ না হয়ে উপায় থাকে না। যদিও এখনো আমরা ক্ষুব্ধতা প্রকাশ করি নাই। মরহুম নাসিমের মতো হাইকোর্টের সামনে দাঁড়িয়ে বলি নাই লাঠি কোথায় মারতে হয় আওয়ামী লীগ জানে। আমরা তো এই কথা বলিনি কোনোদিন। তাহলে বিএনপি কি করে আদালত অবমাননা করে? কে করে আদালত অবমাননা? আদালত অবমাননা করে প্রধানমন্ত্রী,
আজ থেকে 30 বছর আগে আমার একটা মামলার অবজারভেশনে তৎকাল ফুল বেঞ্চ বলছিল সিম্পলি ইজ এ রং হেডেড লেডি। এই প্রধানমন্ত্রী আমার একটা মামলায় দেবেন ডিএলআর খোঁজেন মিসেস ঝর্ণা রায় ভার্সেস স্টেট একটা মামলার অবজারভেশন রায় আছে। সরকার তখন হাসিনাই সরকার আপিল করছে এটার বিরুদ্ধে 1 লক্ষ টাকা জরিমানার বিরুদ্ধে। এই 30 বছর হয়ে গেল ওই মামলা কিন্তু ওঠে না, ওই মামলা কিন্তু ডিসপোজাল হচ্ছে না সুপ্রিম কোর্টে। আমরাও চাই জুতা হয়েছে হোক, মারতে হবে বলতে কোনো কথা নাই। জরিমানা যেমন হয়েছে হোক, জরিমানা টাকা পাইতে হবে এটা তো দরকার নাই। আর রং হেডেড শব্দটা তো কি হলো, প্রিন্টার থাকতো না, এটা তো ইচ্ছা হলে ছিঁড়া ভাগানো যাবে না, যাবে সে কারণেই আমি আবার বলছি আমরা হতাশ নই, আমরা অপেক্ষায় আছি চলমান আন্দোলনটাকে আরো গতিশীল করার জন্য। ঠিক সেই গতিশীল করার মধ্য দিয়ে আবার কিন্তু আমাদের সাথে জনগণ আছে প্রমাণ হয়ে গেছে। 7ই জানুয়ারি কি দেখাইছে, এই উপজেলা তো আরো ওরা নির্বাচন করতেছে, এই উপজেলায় তো আমরা রাস্তাঘাটে ব্যারিকেডও তৈরি করতেছি না, ঠিক না? ভোটার নাই কেন? ভোটার যায় না কে? আপনাদের ভোটাররা যায় না কেন? আপনাকেও ভোটাররা আপনাকে বিশ্বাস করে না কেন যে আমি কেন গিয়ে ভোট দিতে পারি? এই অবিশ্বাসের জন্মদাতা কে? এই সরকার। আর এই যে যন্ত্রণাবোধ কার গর্বের সৃষ্টি? শেখ হাসিনার গর্বের সৃষ্টি। সে কারণেই আজকে আমরা আমাদের প্রতি ঠিক আছে, জিয়াউর রহমান আমাদের হৃদয়ে আছে, খালেদা জিয়া প্রেরণা, এখন অ্যাক্টিং চেয়ারম্যান আমাদেরকে আন্দোলন পরিচালনা করছেন। আমি সবাইকে একটা অনুরোধ করব, কাউকে খুশি করার জন্য না, সঠিক কথাটা যেন বলি। বর্তমান নেতৃত্ব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যেন আমরা সঠিক কথাটা যেন বলি, আমরা যেন ব্যাটিক কথা বলে তাকে বিভ্রান্ত না করি। এবং আমরা যদি সঠিক পরামর্শ দিই তাহলে তুমি সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবে, সঠিক সিদ্ধান্তটাই আসবে যেটা জনগণ ইতিপূর্বে রুখে দিচ্ছে, ভবিষ্যতে জনগণ সেটাকে অনুসরণ করবে বলে আমার বিশ্বাস। যে মঞ্চের এই উদ্যোগ সফল হোক এবং উত্তরোত্তর, এটা তো ওপেন ফর ইতিপূর্বে এবং না এটা কেউ করতে পারবো না। আমরাও যে মঞ্চরিত সদস্য, যার নাম যেখানে থাকে কিন্তু আমরা না থেকে পারি না, তাই না? সবাইকে ধন্যবাদ। এবং যারা কষ্ট করছেন, কথা বলছেন, পরিশ্রম করলেন, আপনাদের এই সফলতা, এই পরিশ্রমের সফলতা অতি অল্প সময়